আমরা হচ্ছে এর আগে তোমার ওহমের সূত্র পড়ছিলাম। তো ওহমের সূত্র দিয়ে তড়িৎ বর্তনীতে যত তড়িৎ প্রবাহ আছে, বিভিন্ন প্রকার তড়িৎ প্রবাহ, I1 I2, হ্যাঁ, সমান্তরালে হোক বা শ্রেণীতে হোক, যেভাবে হোক না কেন আমরা এটা বাইর করতে পারি। বাট যখন তোমার বর্তনীটা কমপ্লেক্স হয়ে যায়, একটু বড় হয়, তখন আবার ওই যে ওহমের সূত্র দিয়ে বের করাটা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। তখন বৈজ্ঞানিক কিরশফ উনি দুইটা সূত্র প্রয়োগ করছে, ঠিক আছে। কিরশফ উনি কি করছেন, দুইটা সূত্র দিচ্ছে কারেন্টের উপরে, ঠিক আছে। তো ওনার যে প্রথম সূত্রটা হলো যে যদি তড়িৎ প্রবাহ, মানে কোনো জায়গা থেকে যদি তড়িৎ প্রবাহ আসে, আগত তড়িৎ প্রবাহগুলো এবং যতগুলো তড়িৎ প্রবাহ বের হয়ে যাবে, ওই সবগুলো তড়িৎ প্রবাহ তাদের মোট যোগফল বা বীজগণিতিক যোগফল হবে 0। যেমন মনে করো এই যে এখানে আমরা যদি একটা বিন্দু ধরি, এখানে মনে করো যে একটা তড়িৎ প্রবাহ আসলো এই বিন্দুতে, বাহির থেকে আরও একটা তড়িৎ প্রবাহ আসলো, হ্যাঁ, এটা ধরে নিলাম আমরা I1, এটা দিলাম I2, আর এখান থেকে মনে করো আরও 3টা তড়িৎ প্রবাহ বের হয়ে গেল, হ্যাঁ, I3, এটা দিলাম I4, এটা দিলাম I5, ঠিক আছে। তো মোট আগত সকল তড়িৎ প্রবাহ এবং নির্গত সকল তড়িৎ প্রবাহ তাদের মোট যোগফল মানে বীজগণিতিক যোগফল হবে 0। কীভাবে? যেগুলো ভিতরে ঢুকতেছে তাদেরকে আমরা পজিটিভ ধরলাম, যেমন I1 I2 পজিটিভ, আর যেগুলো বের হইতেছে তাদেরকে আমরা নেগেটিভ ধরলাম, I3 I4 এবং I5 ইকুয়াল টু কত হবে? 0, ঠিক আছে। তো এটা তোমাদের মনে একটা কনফিউশন জাগাতে পারে যে আসলে এখানে দুইটা তড়িৎ প্রবাহ ভিতরে ঢুকলো আর বের হলো 3টা, বাট তাদের যোগফল কেনই বা 0 হবে? তোমরা একটা জিনিস খেয়াল করো, একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা বলি, ধরো এখান থেকে তোমার একটা পাইপ দেওয়া, এখান থেকে একটা পাইপ দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে পানি আসতেছে, এখান দিয়েও পানি আসতেছে, আসার পরে আচ্ছা এই পানিগুলা দেখো তো, আমরা যদি আরও 3টা পাইপে ভাগ করি, পানিগুলো কি এদিক দিয়ে, এই যে তিন দিক দিয়ে বের হবে না? হ্যাঁ, 3 দিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কোনো পানি জমা থাকবে? তো এখানে কি পানির পরিমাণ 0 না? ঢুকতেছে বের হইতেছে, ঢুকতেছে বের হইতেছে, এখানে কোনো জিনিস জমা থাকতেছে না। এখানে যেহেতু জমা নাই, এই জমার পরিমাণে হচ্ছে এখানে 0। অর্থাৎ আগত দুইটা পাইপ দ্বারা যে তড়িৎ প্রবাহ, আমরা ধরে নিলাম পানিগুলো হচ্ছে তড়িৎ প্রবাহ, দুই পাইপের মাধ্যমে পানি আসতেছে, বা আমরা যদি তারের মাধ্যমে ধরি, পরিবাহীর মাধ্যমে ধরি, তাহলে হচ্ছে 2টা তড়িৎ প্রবাহ, আর 3টা পরিবাহীর মাধ্যমে বের হইতেছে, এগুলো হচ্ছে বের হওয়া বা নির্গত তড়িৎ প্রবাহ। এই যে পানির মতো এখানে যেহেতু 3টা হইতে পারে, 2টা হইতে পারে, এটা কোনো সমস্যা না। মনে করো যে এখান থেকে একটা পানির পাইপ দিলাম, 2টা রাস্তা দিলাম, এখান থেকে পানিটা বের হইলো, হওয়ার পর মানে ঢুকতেছে, আর এখান থেকে কি হইতেছে? বের হইতেছে। এখানে কোনো পানি থাকতো না। অর্থাৎ তোমার আগমনকারী পানি এবং নির্গত পানি উভয়টা যোগফলটা কি হবে? 0 হবে। মানে এই জায়গাতে কোনো পানি অবশিষ্ট থাকবে না, মানে কোনো পানি এখানে জমবে না, ঠিক আছে। তো সেম কথা, এখানেও কোনো তড়িৎ প্রবাহ জমবে না। এখন আমরা চাইলে এখানে 3টা তড়িৎ প্রবাহ দিতে পারতাম। মনে করো এই যে আগত তড়িৎ প্রবাহ 3টা দিলাম, I1 I2 এবং I3, তাহলে এই যে 3টা প্লাস, আর বাকি 2টা নির্গত হইতেছে না, I4 এবং I5। যতগুলোই দাও না কেন, আগত মোট তড়িৎ প্রবাহ এবং নির্গত মোট তড়িৎ প্রবাহ কি হবে? সমান হবে, ঠিক আছে। তার মানে আমরা এটা কি লিখতে পারি? I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু I4 প্লাস I5 লেখা যায় না? বা প্রথমবার যেটা লিখছিলাম ওইটা অনুযায়ী লিখলে কি লেখা যায়? I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4 প্লাস I5। অর্থাৎ আগত মোট তড়িৎ প্রবাহ এবং নির্গত মোট তড়িৎ প্রবাহের মান সমান। এটা হচ্ছে কিরশফের প্রথম সূত্র, যেটাকে আমরা বলতে পারি তোমার কিরশফ কারেন্ট ল। অর্থাৎ তড়িৎ প্রবাহ বিভক্ত হইতেছে, না? এই যে কিরশফ, কে দিয়ে হচ্ছে কিরশফ, সি দিয়ে হচ্ছে কারেন্ট, এল দিয়ে হচ্ছে ল। এটা আমরা বলতে পারি কি? KCL বা কিরশফ কারেন্ট ল। বুঝা গেল? 3টা বিষয় একটু জানে নেই। 1 নম্বর হচ্ছে ব্রাঞ্চ বা বাংলাতে লিখলে, 2 নম্বর হচ্ছে নোড, আর 3 নম্বর হলো লুপ। আমরা এই যে এইমাত্র আমরা যে কিরশফের প্রথম সূত্রটা পড়লাম, ওই কিরশফের প্রথম সূত্রের মধ্যে দেখছিলাম কি 2টা তড়িৎ প্রবাহ বা 3টা তড়িৎ প্রবাহ আসতেছে একটা বিন্দুতে, আর
অনেকগুলো তড়িৎ প্রবাহ বের হয়ে যেতেছে, ধরলাম আর দুইটা বের হয়ে যেতেছে, ঠিক আছে। একটা হচ্ছে I1 I2 ঢুকতেছে, I3 এবং I4 বের হয়ে যেতেছে। এই যে সবগুলো প্রবাহ যেই বিন্দুতে মিলিত হয়েছে না, এই মিলিত বিন্দুকে বলা হয় নোড। মিলিত বিন্দুটাকে কি বলা হয়? রোধ। অর্থাৎ তড়িৎ প্রবাহগুলা বা একটা বর্তনীতে তোমার রোধ বলো বা তড়িৎ যন্ত্র, যতগুলো যন্ত্র আছে সবগুলো যন্ত্র একটা আরেকটার সাথে যেই বিন্দুতে একে অপরের সাথে যে বিন্দুতে মিলিত হয় ওই মিলিত বিন্দুকে বলা হয় কি? নোড। আর ব্রাঞ্চ হচ্ছে যতগুলো তড়িৎ যন্ত্র থাকবে প্রত্যেকটা যন্ত্রকে বলা হবে ব্রাঞ্চ। আর লুপ হচ্ছে, লুপ মানে কি? লুপ হচ্ছে একটা সাইকেল। এই যে আমরা একটা বর্তনী যদি ধরি, বর্তনীর প্রথম থেকে মনে করো এখান থেকে শুরু করে এখানে তোমার একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, হ্যাঁ, আবার মনে করো এখানে একটা রোধ আছে। এই যে এই পূর্ণ বর্তনী এখান থেকে শুরু করে যদি আমরা এভাবে ঘুরে আবার এখানে আসি, তাহলে এই পূর্ণ চক্রটাকে বলা হইব কি? একটা লুপ। কি বলা হইব? লুপ। আমরা একটা বর্তনী আঁকার মাধ্যমে তিনটা জিনিসকে একটু পরিচিত করি। এই যে দেখো, তো এখানে ব্রাঞ্চ কি বলছিলাম? ব্রাঞ্চ হচ্ছে তোমার যতগুলো যন্ত্র থাকবে, তড়িৎ যন্ত্র যতগুলো আছে ব্রাঞ্চ ততটা। এখানে কয়টা যন্ত্র আছে? এই যে একটা যন্ত্র, দুইটা যন্ত্র, তিনটা যন্ত্র, চারটা, পাঁচটা। এগুলো হচ্ছে তড়িৎ চালক শক্তি বা কোষ। হ্যাঁ, তড়িৎ চালক শক্তি যে দিতেছে তড়িৎ কোষ একটা, দুইটা, আচ্ছা এগুলোর নাম দেয় E1 এবং E2, আর R1 R2 R3 তিনটা রোধ, ঠিক আছে, তিনটা তড়িৎ। জি, আচ্ছা, R4 আরেকটা আছে। হ্যাঁ, তাহলে মোট কয়টা হলো? 1 2 3 4 5 6। তার মানে তার ব্রাঞ্চ কয়টা? ব্রাঞ্চ হচ্ছে 6টা। এখন দেখো তো নোড, নোড কয়টা দেখো তো? মিলিত বিন্দু। হ্যাঁ, নোডের আরেকটা সংজ্ঞা হচ্ছে আমরা পড়ছিলাম ইলেকট্রিক্যাল পয়েন্ট। ইলেকট্রিক্যাল পয়েন্টটা কি ছিল? ইলেকট্রিক্যাল পয়েন্ট হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা নিরবিচ্ছিন্নভাবে চলবে, হ্যাঁ, ওইটা হইতেছে তার ইলেকট্রিক্যাল পয়েন্ট। দেখো তো এই যে এটা নিরবিচ্ছিন্নভাবে চলতেছে না, এটা একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট না? অথবা এই রোধ এবং এই রোধ তাদের সংযোগস্থল হলো এটা, ঠিক আছে। তাহলে এটা একটা নোড। হ্যাঁ, তারপর দেখো এইটা এই রোধ এবং এই যে তোমার তড়িৎ চালক কোষ আছে, হ্যাঁ, কোষ আছে, ওইটার নোড হলো এটা, কারণ তারা তিনটা এই জায়গাতে মিলিত হয়েছে, ঠিক আছে। R1 এবং এটা তারা এই যে এই একটা রেখার মধ্যে আছে না, হ্যাঁ, তাদের মিলিত রেখাটা বা পরিবাহিত হলো এটা, বা মিলিত বিন্দু বলতে পারি, অর্থাৎ ইলেকট্রিক্যাল পয়েন্ট সবটা হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে। তাহলে এটা আরেকটা নোড। আর দেখো এই রোধের সাথে এই তড়িৎ চালক শক্তি আরেকটা বিন্দুতে মিলিত হয়েছে, হ্যাঁ, এই রোধের সাথে এই তড়িৎ চালক শক্তি আরেকটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কয়টা বিন্দু পাইলাম মোট? একটা নোড, দুইটা নোড, এই যে তিনটা নোড, চারটা, পাঁচটা, ঠিক আছে, মোট 5টা নোড পাইলাম। তাহলে এখানে নোডের সংখ্যা হলো 5। আচ্ছা, এখন লুপ দেখো তো কয়টা? এখান থেকে যদি আমরা তড়িৎ প্রবাহ শুরু করি, এটা একবার ঘুরে আবার এখানে একবার আসবো না, তাহলে এটা হলো একটা লুপ বা লুপ 1। এখান থেকে শুরু করলে এই যে এটা একবার পরিপূর্ণভাবে ঘুরে আসছে, তাহলে এটা হলো কি? লুপ 2। তার মানে এখানে লুপ হচ্ছে 2টা। তাহলে ব্রাঞ্চ হচ্ছে কি? যতগুলো তড়িৎ যন্ত্র আছে সবগুলো যন্ত্রকে কি বলা হয়? যন্ত্রের মোট সংখ্যা হচ্ছে ব্রাঞ্চ। নোড হইলো প্রতিটা ব্রাঞ্চ একে অপরের সাথে যেই কমন বিন্দুতে মিলিত, ওই মিলিত বিন্দুটা হচ্ছে নোড। আর লুপ হইতেছে একটা পূর্ণচক্র, ঠিক আছে। বর্তনীতে যদি 2টা পূর্ণচক্র থাকে তাহলে লুপ 2, পূর্ণচক্র যদি একটা থাকে তাহলে লুপ 1, আরও যদি থাকে 3টা থাকলে লুপ 3। যেমন আমরা যদি এই রুটটা বন্ধ করে দেই, এই রুটটা যখন উঠে ফেলি, তখন দেখো লুপ কয়টা হইলো? লুপ কিন্তু এখন একটা, এই যে সম্পূর্ণটা একটা লুপ, বুঝা গেল? তখন লুপ কিন্তু 1 হয়ে যাবে, ঠিক আছে। সমস্যা নেই, এটা নোডের অন্তর্ভুক্ত। আর কির্চফের দ্বিতীয় সূত্র, কির্চফের দ্বিতীয় সূত্র বলতেছে যে কোন একটা লুপে, ঠিক আছে, কোন একটা লুপের প্রত্যেকটা বিন্দুতে যতগুলো বিভব আছে তাদের মোট বীজগণিতিক যোগফল 0 হবে, ঠিক আছে। তো তোমাদের বই এমন আছে যে একটা তড়িৎ বর্তনীতে বা একটা লুপে তোমার যতগুলো রোধ আছে ওই রোধের কারণে যে তড়িৎ প্রবাহ, মানে রোধের সাথে যে তড়িৎ প্রবাহ আছে, রোধ এবং তড়িৎ প্রবাহের গুণফল। আচ্ছা, মনে করো এটা একটা তোমার বর্তনী, ঠিক আছে। এখানে তোমার R1 রোধ, এখানে হচ্ছে R2 রোধ, এটা এখানে মনে করো তড়িৎ প্রবাহ I1। আচ্ছা, আরেকটা দিয়ে দিই, এটা হলো R3। এখানে ধরো I1 তড়িৎ প্রবাহ, এখানে I2, এখানে I3। তো এই রোধ এবং তড়িৎ প্রবাহের গুণফল, এই সবগুলো গুণফলের সমষ্টি হবে এই যে তার বিভবের সমান বা তড়িৎ চালক শক্তির সমান, ঠিক আছে।
তো এটা আমরা এভাবে না বইলা আমরা বলতে পারি কি পূর্ণ একটা লুপ আমরা বইয়ের সাথে সামঞ্জস্য রেখে বলবো, বাট আমরা এক সংখ্যাতে সবটা ক্লিয়ার করার চেষ্টা করবো আর কি। পূর্ণ একটা লুপে প্রত্যেকটা বিভবের পরিপূর্ণ চিহ্ন যদি আমরা নেওয়া ঠিকভাবে যদি নেই, হ্যাঁ, প্রত্যেকটা বিভব, যেমন এটা একটা বিভব তড়িৎচালক শক্তি হলে এটা কিন্তু একটা বিভব, ঠিক আছে, কারণ এখানে ভি এবং ভি প্রাইমের যোগফল আছে, হ্যাঁ, বিভব দুইটার যোগফল। এটা একটা বিভব, এই যে I1 R1 গুণ করলে কি পাওয়া যাবে V1 না, এটা আরেকটা বিভব, এটা আরেকটা বিভব, এটা আরেকটা বিভব না, সবগুলা বিভবের বীজগণিতিক সমষ্টি, সবগুলো বিভবের বীজগণিতিক সমষ্টি হচ্ছে ইকুয়াল টু 0। বুঝতে পারছো? তাহলে আমাদের এই জায়গাতে খেয়াল রাখতে হবে, আমি যদি এইভাবে যদি আমরা সূত্রটা খাটাইতে চাই, তাহলে এই যে এখানে তোমার তড়িৎ প্রবাহের চিহ্ন মোস্ট ইম্পর্টেন্ট, চিহ্নগুলোকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। চিহ্ন অনুযায়ী ঠিক রাখার পর আমরা বলতে পারবো কি সামেশন অফ ভি ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে প্রত্যেকটা বিন্দুতে বিভবগুলো যতগুলো বিভব পাইতেছে সবগুলো বিভবের সমষ্টি হচ্ছে কি 0, ঠিক আছে। এই যে I1 R1 প্লাস I2 R2, হ্যাঁ, বইয়ের সংখ্যাটা এরকম আর কি, I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3 ইকুয়াল টু হচ্ছে তোমার এই যে এর সমান, ঠিক আছে। আমি বলতেছিলাম যে আমরা এইভাবে সংখ্যাটাকে এইভাবে না দিয়া আমি সবগুলোকে একসাথে আমি 0 বলতে চাই। দেখো তো এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি বলতে পারি, মাইনাস ই প্লাস I1 R1 বলতে পারি না, I2 R2 প্লাস I3 R3 ইকুয়াল টু 0 এবার বলতে পারি। তো আমি এই সংখ্যাটা এইভাবে দিতে চাই, কারণ এক কথাতে আমি উত্তর দিতে চাইতেছি আর কি। অর্থাৎ তুমি যখন নেওয়ার সময় যে লুপ খাটাইবা, হ্যাঁ, লুপ নেওয়ার সময় তুমি কি করবা, তার চিহ্ন সহ লুপটা যেই দিকে যাইতেছে ওই লুপ অনুযায়ী চিহ্ন সহ যদি তুমি একসাথে সবগুলোকে লেখো তখন এভাবে পাইবা, ঠিক আছে। আর বইয়ের সংখ্যা অনুযায়ী লেখলো এভাবে, মানে দুইটা কাহিনী একই, বুঝা গেল। এখন আমি যেহেতু লুপ বুঝাইছি, লুপটা আমরা লুপ দিয়ে করার চেষ্টা করি, কারণ সামনে আরও একটু কাজ আছে, তো এই কারণে লুপটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, বুঝছো। তো আমাদের সংজ্ঞা অনুযায়ী কি, হ্যাঁ, এখন লুপটা আমরা কিভাবে নিব, আমরা একটা লুপের একটা দিক নিব, হ্যাঁ, এই যে মনে করো এটা একটা লুপ, ঠিক আছে। এই লুপের মাথাটা তোমার যে দিক দিয়ে ঢুকতেছে, প্লাস বিন্দু দিয়ে ঢুকতেছে নাকি মাইনাস বিন্দু দিয়ে ঢুকতেছে, মাইনাস বিন্দু, অর্থাৎ তোমার যেখান দিয়ে প্রবেশ করতেছে ওইটার উপরে নির্ভর করে আমরা এই চিহ্নটা নেব, ঠিক আছে। এটা নিতেছে ঢুকতেছে কোন দিক দিয়ে, মনে করো তড়িৎ প্রবাহটা এখান দিয়ে হইতেছে, হ্যাঁ, এখান দিয়ে প্রবাহিত হইতেছে I, এখানে হইতেছে I, এখানেও I প্রবাহিত হইতেছে, বুঝছো। তো এই লুপটা দেখো তো লুপের দিকটা কোন দিক দিয়ে প্রবেশ করতেছে, মাইনাসের দিক দিয়ে না, তখন আমরা কিভাবে নেব, মাইনাস ভি। এরপরে এই যে লুপটা যাইতেছে উপর দিকে উঠতেছে, এই যে এখানে কি, এখানে হইতেছে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফল, এটা কি প্লাসের হবে নাকি মাইনাসের হবে, এই যে তড়িৎ প্রবাহ যেদিকে যাইতেছে আমরা লুপও ওই দিকে ঘুরতেছে, ঠিক আছে, তখন প্লাসে। তো তড়িৎ প্রবাহ এইদিকে, লুপ এদিকে, আমরা প্লাস, হ্যাঁ, তখন মাইনাস নিবা, উল্টা মাইনাস নিবা, ঠিক আছে। যেহেতু তড়িৎ প্রবাহের দিকে যাইতেছে আমরা লুপও নিতেছি এই দিক বরাবর, তখন আমরা এটাকে কি বলতে পারি, প্লাস IR1। আবার এখান দিয়ে দেখো এই রোধের জন্য কি বলতে পারি, IR2 ইকুয়াল টু কি 0। তো আমরা এটা কি লিখতে পারি, IR1 প্লাস IR2 ইকুয়াল টু V। এই অংশটা আমরা কি বলতে পারি, V1 প্লাস এটা বলতে পারি কি V2 ইকুয়াল টু V। অর্থাৎ আমাদের ওই যে সংজ্ঞার মতো হয়ে গেল, ঠিক না, V ইকুয়াল টু V1 প্লাস V2, বুঝছো নি। তাহলে আমরা একসাথে লিখে নিতে পারি, তখন তোমার একসাথে লেখলে কি করতে হবে, লুপ দইরা প্লাস মাইনাস অংশটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। আর এই যে লুপটা তুমি যেদিকে নিবা, মনে করো আমরা লুপটা এই দিক দিয়ে নিছি না, এভাবে নিতেছি, তো লুপের মাথাটা তোমার যে দিক দিয়ে প্রবেশ করছে, হ্যাঁ, এটা বাইর হইতেছে কোন দিক দিয়ে এটা দেখার দরকার নেই, প্রবেশ করছে কোন দিক দিয়ে এটা দেখবা। এই লুপটা প্রবেশ করছে মাইনাস দিয়া, এই কারণে বিটা কি নিবা, মাইনাস। এই লুপটা দেখো এই দিক দিয়ে ঢুকতেছে, তড়িৎ প্রবাহ একই দিকে যাইতেছে, লুপও একই দিকে যাইতেছে, মানে আমি আমার মন মতো লুপ নিলাম আর কি। আমি চাইলে উল্টেও নিতে পারতাম, ঠিক আছে, আমি লুপ চাইলে এভাবে নিতে পারতাম, তখন এটা হয়তো প্লাস, এটা হয়তো মাইনাস। দেখো তো তখন কি হইতো, এখান দিয়ে যদি প্রবেশ করতেছে প্লাস দিয়ে না, তখন ভি নিতাম কি প্লাস। এই যে এখান দিয়ে যাও, দেখো তড়িৎ প্রবাহ যাইতেছে এদিক দিয়ে লুপ নিতেছি, তার বিপরীত দিকে না, তখন কি হইতো মাইনাস IR2। এই যে তড়িৎ প্রবাহ বিপরীত দিকে, আমি লুপ নিতেছি কোন দিকে, এদিকে, তখন এটা হইতো কি মাইনাস IR1 ইকুয়াল টু কি 0। IR1 IR2 এই পাশে নিয়ে যাও,
ভি ইকুয়াল টু কি হয়ে যায় IR1 প্লাস IR2, একই তো হইতেছে না কি, V1 প্লাস V2 একই হইতেছে না? তুমি যেভাবে নাও না কেন একই রকম হবে, ঠিক আছে? তো তুমি তো নিজের মন মতো করে একটা লুপ ধরে নিবা, একটা দিক নিয়ে নিবা, এরপর ওই দিক অনুযায়ী তুমি কাজ চালাবা, ঠিক আছে? তো এটা হইতেছে তোমার কিরশফের দ্বিতীয় সূত্র। এটা হইতেছে তোমার ভোল্টেজ নিয়ে কাজ করতেছি না আমরা, দেখো তো ভোল্টেজ নিয়ে, এই কারণে কিরশফের দ্বিতীয় সূত্রকে আমরা বলি KVL, কিরশফ ভোল্টেজ ল। তাহলে আমরা একটা পাইছিলাম কি KCL, আর একটা কি KVL। কিরশফের যেটা তোমার তড়িৎ প্রবাহ নিয়ে কাজ করে সেটা হচ্ছে KCL, আর যেটা বিভব নিয়ে কাজ করে সেটা হলো কি KVL। হ্যাঁ, দেখো এর মাধ্যমে কিন্তু আমরা দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। এক নম্বর জিনিস হলো KCL কখন খাটে? KCL খাটে তোমার নোডের ক্ষেত্রে, নোডের ক্ষেত্রে না, ওই যে তড়িৎ প্রবাহগুলো যোগফল এভাবে যাইতেছিল আবার এভাবে বাইরে হইতেছে, হ্যাঁ, এটা খাটে তোমার নোডের ক্ষেত্রে। আর KVL খাটে কোন জায়গাতে দেখো তো? লুপের ক্ষেত্রে। কোন জায়গাতে? যখন তুমি লুপ নিয়ে কাজ করবা তখন তুমি কিরশফের দ্বিতীয় সূত্র মানে KVL, ঠিক আছে, KVL ব্যবহার করবা। আর যখন তুমি তড়িৎ প্রবাহ বিভক্ত মানে নোড নিয়ে কাজ করতেছো তখন তুমি ব্যবহার করবা কি KCL বা কিরশফের প্রথম সূত্র। বুঝা গেল? KCL কিভাবে ব্যবহার হয় ওটার জন্য একটা এক্সাম্পল করি। এক্সাম্পলটা হইল এই যে তোমার তড়িৎ প্রবাহ এখান দিয়া কি করতেছে, 30 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবেশ করতেছে। হ্যাঁ, এটা কি হইলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখো এটা যদি আমরা I1 ধরি আর এটা ধরলাম I2, তাহলে I ইকুয়াল টু কি হয়? I1 প্লাস I2 হওয়ার কথা না? ওই যে KCL অনুযায়ী মানে কিরশফের প্রথম সূত্র অনুযায়ী একটা তড়িৎ প্রবাহ প্রবেশ করতেছে, দুইটা কি হইতেছে বাইরে হইতেছে, এই বাইরে হওয়া দুইটার যোগফল একটা সমান। দেখো তো এখানে 20 অ্যাম্পিয়ার, এটা 10 অ্যাম্পিয়ার, দুইটা যোগফল 30 অ্যাম্পিয়ার হলো না? আচ্ছা, এখন দেখো এখান দিয়ে আবার তড়িৎ প্রবাহটা 20 অ্যাম্পিয়ার বের হইতেছে, হ্যাঁ, হওয়ার পর এখানে আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হইতেছে এদিকে আর একটা এদিকে। ধরে নাও এটা I3 আর এটা দিলাম I4। এটা যদি তোমার 15 অ্যাম্পিয়ার হয় এটা কত হইব? এখানে আসতেছে তোমার 20 অ্যাম্পিয়ার, এটা হইতেছে 15 অ্যাম্পিয়ার, এটা হইব কি 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আবার এখান দিয়ে 10 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে বের হইতেছে কত? এই যে 15 অ্যাম্পিয়ার বের হইতেছে না? 10 এবং 15 মিলে কত হয়েছে? 25 অ্যাম্পিয়ার। এই যে 25 অ্যাম্পিয়ার বের হইতেছে, এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার, দুইটা একসাথে কি 30 অ্যাম্পিয়ার বি দিয়ে বের হয়ে যেতেছে। তাহলে ঢুকতেছে 30 অ্যাম্পিয়ার, বের হইতেছে 30 অ্যাম্পিয়ার। বুঝা গেল? তো এবার তোমার KCLটা খাটে আর কি, অর্থাৎ বিভিন্ন বিন্দুতে তোমার কিভাবে বিভক্ত হয় ওটা আমরা পাই। এটা অবশ্যই আমরা তোমার ওহমের সূত্র দিয়েও পাইতাম, জাস্ট একটু KCL দিয়ে দেখে নিলাম। একটা KVL এর জন্য একটা উদাহরণ করি কিভাবে কাজ করে। এই যে তোমার একটা তড়িৎ প্রবাহ ঢুকতেছে, ধরো এটা I1, এখান দিয়ে তড়িৎ প্রবাহ I1 যাইতেছে, হ্যাঁ, এখানে যাওয়ার পরে I1টা কি হবে? দুই ভাগে বিভক্ত হবে না? এটা ধরে নিলাম আমরা I2 আর এটা ধরে নিলাম I3। তারপরে I2টা যাইতেছে এখান দিয়া, এটার সাথে এটা কি শ্রেণীতে আছে না? এখান দিয়েও I2 যাইব, হ্যাঁ, যাওয়ার পরে এই যে এখান দিয়েও I2, এখান দিয়েও, আচ্ছা, এখান দিয়ে আবার I3 আসতেছে, হ্যাঁ, I2 এবং I3 একসাথে আবার কি হবে দেখো তো? নতুন আরেকটা তড়িৎ প্রবাহ হবে না? ওই নতুন তড়িৎ প্রবাহটা কি হইব? I4। আসলে I4 বলতে এখানে কিছু নাই, I4 মানে কিন্তু দেখো I1, এই যে I4 এখান দিয়ে যাইতেছে না, আবার দেখো এটার সাথে এটা কিছু আছে শ্রেণীতে, এই যে দেখো এখান থেকে I1 বাইরে হইতেছে, ঢুকতেছে I4, বাইরে হইতেছে কি I1। তো দুইটা কি দুই রকম তড়িৎ প্রবাহ হইব? শ্রেণীতে থাকলে তো আমরা জানি তড়িৎ প্রবাহ বিভক্ত হয় না, যেহেতু এই রোধের সাথে এটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এখান দিয়ে যে তড়িৎ প্রবাহ এখানে একই তড়িৎ প্রবাহ, এখানে যদি I1 হয় এখানে I4 নামে অন্য কোনো তড়িৎ প্রবাহ হবে না, তার মানে এটা কি I1। হ্যাঁ, যখন তোমার তড়িৎ প্রবাহ এটার সাথে এটা কি শ্রেণীতে আছে না? আমরা যে দুইটা ল পড়ছিলাম, একটা হইতেছে কি কয় তড়িৎ প্রবাহ বিভক্ত, আর একটা কি বিভবের বিভক্তিকরণ, তড়িৎ প্রবাহের বিভক্তিকরণ। তো তড়িৎ প্রবাহ কখন I1টা এখান দিয়ে যাইতেছে না, যাওয়ার পরে এই দুই ভাগে বিভক্ত হচ্ছে I2 এবং I3, কারণ এই দুইটা কিসে আছে? সমান্তরালে আছে। আর আমরা জানি সমান্তরালে থাকলে তড়িৎ প্রবাহ বিভক্ত হয়, ঠিক আছে? আর এই যে তড়িৎ প্রবাহটা I1 এর সাথে I4, মানে ধরে নিলাম I4টা কি সমান্তরালে আছে নাকি শ্রেণীতে আছে? শ্রেণীতে আছে না? তো শ্রেণীতে থাকলে কি তারা বিভক্ত হইব বা এটাকে I4 হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে? এখানে যে তড়িৎ প্রবাহ এখানে একই তড়িৎ প্রবাহ, এটা যদি I4 হয় এটাও I4, এটা যদি I1 হয় এটাও I1। তো আমরা যেহেতু এটা I1 ধরে নিচ্ছি, এটা I1 হিসেবে ধরে নিলাম, ঠিক আছে? যেহেতু শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না, একই পরিমাণ তড়িৎ প্রবাহ। এখন আমি বলতেছি I1, I2, I3 বের করো, ঠিক আছে? I1, I2 এবং I3 বের করো। তো ওইটা আমরা KVL এর মাধ্যমে, দেখো তো এখানে লুপ হয়ে গেল না? আমরা যখন নোডের মাধ্যমে করি তখন এটা হচ্ছে কি KCL, ঠিক আছে? আর লুপের মাধ্যমে করলে KVL। এখানে কয়টা লুপ? দুইটা লুপ। দেখো এখানে একটা লুপ, এই যে আরেকটা লুপ, ঠিক আছে? দুইটা লুপ।
তো এখন এই দুইটা লুপ নিব আমরা, হ্যাঁ। তো লুপটা প্রবেশ করতেছে কোন দিক দিয়ে দেখো তো, প্লাস দিয়ে নাকি মাইনাস দিয়া? মাইনাস দিয়ে প্রবেশ করতেছে, তাহলে আমরা কি লিখব -20 ভোল্ট না 20। এরপর দেখো এটা তড়িৎ প্রবাহ যাইতেছে কোন দিকে? এদিকে। লুপও যাইতেছে এদিকে, একই দিকে না? তাহলে কি প্লাস হবো, প্লাস I1 × 2, ঠিক আছে। আচ্ছা এটা কালো বলুন, -20 প্লাস I1 × 2। এরপর দেখো এই লুপটা, মানে এই লুপের জন্য দেখো এই কারেন্টটা আবার এখান দিয়ে বের হইতেছে, I3 এবং 3 ওহম এবং I3। তারা দেখো লুপটাও প্রবেশ করতেছে এদিক দিয়ে, তড়িৎ প্রবাহ প্রবেশ করতেছে এদিক দিয়ে, একই দিকে। তাহলে কি হইব, প্লাস I3 × 3। এরপর প্রবেশ, এই যে এখান দিয়ে বাইর হইতেছে, বাইর হওয়া আবার কি তার সাথে যুক্ত হলো না? একই দিকে লুপ যাইতেছে এদিকে, তড়িৎ প্রবাহ যাইতেছে একই দিকে, তাহলে এটাও কি প্লাস, অর্থাৎ I1 × 1 ইকুয়াল টু কি হইব? আর কিছু আছে দেখো তো, সবগুলো নেওয়া হয়েছে না? এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, একটা লুপের সবগুলোকে নেওয়া। কোনটা? 3 ওহম। ওইটা আবার ওই লুপের জন্য যখন করবো তখনও এরে নিতে হইব, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত হইব? 0। আমরা একটু হিসাব করে নেই কত আসতেছে এখানে। I1 আছে এখানে 2I1, আর এখানে হচ্ছে I1, তাহলে 3I1 প্লাস 3I3 ইকুয়াল টু কি লেখা যায়? 20, বুঝছো নি? এটা দিলাম আমরা 1 নং। তাহলে 1 নং লুপে আমরা কি করছি? 1 নং লুপে KVL খাটাইছি নাকি? ওকে, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। এখন 2 নং লুপে যদি আমরা খাটাতে চাই, দেখো তো 2 নং লুপে KVL কি হইব? ঢুকতেছে কোন দিক দিয়ে দেখো তো, লুপটা এই যে যেখান দিয়ে প্রবেশ করতেছে, হ্যাঁ, এই যে দেখো লুপটা এইভাবে ঘুরে এই দিক দিয়ে প্রবেশ করতেছে, ঠিক না? কোন দিক দিয়ে প্রবেশ করে, প্লাস নাকি মাইনাস? তাহলে এখানে কি লিখবো, প্লাস 30 ভোল্ট, ঠিক আছে। হ্যাঁ, সামনে দিয়ে প্লাস বলতে বুঝি নাই। আচ্ছা এটা তো সমস্যা নাই তো, জাস্ট আমি লিখলাম আর কি না। এই যে লুপটা এখান দিয়ে প্রবেশ করলো, প্লাস দিয়ে প্রবেশ করতেছে না, এখন তার উপর নির্ভর করে আমরা বাকিগুলো দেখি, হ্যাঁ। এই যে দেখো তড়িৎ প্রবাহ কোন দিক দিয়ে যাইতেছে, এই যে এখানে যাইতেছে, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা লুপও যাইতেছে এদিক দিয়ে, তড়িৎ প্রবাহ যাইতেছে এদিক দিয়ে, তাহলে I2 এর সাথে কি এটা প্লাস I2 × 5। এরপরে তড়িৎ প্রবাহ যাইতেছে দেখো উল্টা দিকে, লুপ যাইতেছে তার বিপরীত দিকে, ঠিক আছে। তো এটা কি হবো, -3 × I2 কেন মাইনাস হবো? এই যে লুপ প্রবেশ করতেছে কোন দিক দিয়ে দেখো, লুপটা একটু খেয়াল করো, এই যে এভাবে ঘুরা এই যে এভাবে আসতেছে না, তড়িৎ প্রবাহের দিকে যাইতেছে, লুপও দিকে যাইতেছে, ঠিক আছে। এবার এখান দিয়ে দেখো লুপ যাইতেছে উপরের দিকে, তড়িৎ প্রবাহ যাইতেছে কি নিচের দিকে, এই কারণে এটা মাইনাস, এটা -3I3। এরপরে দেখো আবার তড়িৎ প্রবাহ যাইতেছে এদিকে, আমার লুপও যাইতেছে এদিকে, এটা দিয়ে খেয়াল করো, এটা কি প্লাস I2 × 4 ইকুয়াল, আর কিছু বাকি আছে, ইকুয়াল 0। তাহলে এটা সমীকরণটা কি আসতেছে দেখো তো, এখানে 5I2 4I2 কি হয় 9I2, আর এদিকে হইতেছে -3I3 ইকুয়াল, এই যে 30 ওই পাশে নিলে -30, তাহলে এটা হইতেছে আমার 2 নং সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে কি তোমরা সমাধান করতে পারবা? আচ্ছা, এখন এই সমীকরণ দুটো সমাধান করার আগে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুইটা একই রকম জিনিস নাই। এখানে আছে কি I1, এখানে আছে I2 এবং এখানে আছে, তাহলে কয়টা হইলো অজানা রাশি, অজানা মানে ভেরিয়েবল হইলো 3টা, I1 I2 এবং I3, 3টা অজানা রাশি। তো 3টা অজানা রাশির জন্য আমার সমীকরণ আসলো কয়টা, 2টা। তো 3টা অজানা রাশি কিন্তু সমীকরণ 2টা হইলে হইতো না, ঠিক আছে। 3টা অজানা রাশির জন্য সমীকরণও 3টা লাগবে। তো আমরা যে কোনো একটা বিন্দুতে KCL খাটাইতে পারি, যে কোনো একটা বিন্দুতে, ধরো আমরা এই বিন্দুতে বা বি বিন্দুতে আমরা খাটাইতে পারি, কোনো সমস্যা নেই। আমরা হ্যাঁ, এই যে আমরা যদি এই বিন্দুতে KCL খাটাই, দেখো তো তড়িৎ প্রবাহ এখান দিয়ে প্রবেশ করতেছে, কোন তড়িৎ প্রবাহটা প্রবেশ করতেছে, I1 না, I1 প্রবেশ করে কি কোনটাতে বিভক্ত হইতেছে, I2 এবং I3 তে। তো আমরা লিখতে পারি কি I1 = I2 + I3 লেখা যায়, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা যদি সিরিয়াল করে লিখি তাহলে হয় কি I1 - I2 - I3 = 0। এটা দিয়ে দিলাম আমরা 3 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে আমার মোট সমীকরণ দাঁড়াইলো কয়টা, 3টা। এই সমীকরণগুলোকে আমরা একসাথে লিখি, হ্যাঁ।
এই তিনটা সমীকরণ তোমরা এখন সমাধান করবা। কিসের মাধ্যমে করবা? ক্যালকুলেটরের মাধ্যমে। এটা হলো দেখো I1 I2 আছে I3 আছে। I2 এর সাথে কত গুণ আছে? 0 গুণ আছে, এই কারণে I2 টা দেখা যাইতেছে না, ঠিক আছে। 3I1 প্লাস 0 ইন্টু I2 প্লাস 3 ইন্টু I3 ইকুয়াল টু 20। আচ্ছা এখানে I2 আছে, এখানেও কিন্তু I1 আছে। I1 এর সাথে কত গুণ আছে? 0। এখানে তো I3 I2 আছে, এখানে I1 I2 I3 আছে, সবগুলো আছে, ঠিক আছে। সবগুলো আমরা ক্যালকুলেটর বসাইলে মান পাওয়া যাবে। I1 এর মান আসতেছে তোমার 2.38 অ্যাম্পিয়ার, I2 আসতেছে -1.9 আর I3 আসতেছে তোমার 4.28 অ্যাম্পিয়ার। বুঝছো? এই তিনটা হলো তোমার উত্তর। তাহলে I1 I2 I3 সহজে বের করে নিলাম না। এখন দেখো আমরা তো জানি তড়িৎ প্রবাহ কখনো মাইনাস হয় না। মাইনাস কি হয়? তড়িৎ প্রবাহ 2.38 অ্যাম্পিয়ার, এটা ঠিক আছে। 4.28 অ্যাম্পিয়ার, এটাও ঠিক আছে। কিন্তু I2 ইকুয়াল টু -1.9 অ্যাম্পিয়ার, এটা হইলে আমরা কি করব? এর মানে হইতেছে আমি I2 কে যে দিকে দিছি, প্রকৃতপক্ষে আমি এই দিকে ধরে নিয়েছিলাম। I2 কে কি ধরে নিয়েছিলাম? এই দিকে, ঠিক আছে। বাট সে হইতেছে প্রকৃতপক্ষে এই দিকে, বুঝছো? এই কারণে সে মাইনাসের মান দিছে। মানে তারে আসলে ধরা উচিত ছিল কোন দিকে? এই দিকে। আমরা ধরছি কোন দিকে? ওই দিকে ধরছি, কিন্তু এই কারণে ধরে অঙ্ক করলে কোনো সমস্যা নাই। তোমার রেজাল্টে বলে দিব আসলে তোমার দিক হয়েছে কি হয়েছে না। এই যে আমার রেজাল্ট বলে দিল মাইনাস আসছে মানে কি I2 কে আমি যে দিকে ধরছিলাম এটা তার ভুল দিক ছিল, I2 কে ধরতে হবে ওই দিকে। তাও ধরাধরি কোনো সমস্যা নেই, তুমি যে দিকে ইচ্ছে দিকে ধরে অঙ্কটা করার পরে তোমার রেজাল্ট আসার পর তুমি বলে দেবা যে I1 এই দিকে, I2 টা তার বিপরীত দিকে, I3 টা ওই দিকে। বুঝা গেল? এবারে তোমার পুরো প্রসেস করার মাধ্যমে যে কোনো একটা বর্তনীর বিভিন্ন বিন্দুতে তোমার তড়িৎ প্রবাহ নির্ণয় করা যায়। আর এই পদ্ধতিকে কি বলা হয়? কিরশফের দ্বিতীয় সূত্র বা KVL, কিরশফ ভোল্টেজ ল। ও আচ্ছা, ভালো কথা, এখানে কিন্তু আমরা দুইটাই ব্যবহার করছি, KCL ও ব্যবহার করছি, KVL ও ব্যবহার করছি। দুইটা ব্যবহার করে আমরা এখান থেকে তড়িৎ প্রবাহ নির্ণয় করছি। বোঝা গেল? মাঝে মধ্যে যখন তোমার লুপ বড় হয়ে যায়, হ্যাঁ, লুপ যখন বেশি, এখন তো আমরা 2 লুপের করলাম না, 2 লুপ পর্যন্ত খুব সুন্দরভাবে করা যায়, 3 লুপও করা যায়। 1 2 3 এরকম লুপের অঙ্কগুলো আমরা KVL KCL দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে। যদিও 3টা লুপ থাকে তখন ওই KVL বা KCL যদি আমরা কাটাই তখন একটু বড় হয়ে যায়, হ্যাঁ। অর্থাৎ মনে করো যে যেমন আমরা এটা একটা থিওরি জানি, সেটা হলো তোমার লুপ যদি একটা হয় তাহলে তার মধ্যে কারেন্ট থাকবে একটা। কয়টা থাকবো? একটা। লুপ 2টা হলে কারেন্ট হয়ে যাবে 3টা। কয়টা? 3টা। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম দেখো না, এখানে তোমার I1 I2 এবং I3 আসছিল না। লুপ যদি হয় তোমার 3টা তখন কারেন্ট হয়ে যায় 6টা। এই 6 কারেন্ট বিশিষ্ট হওয়া মানে কি? 6টা সমীকরণ মানে I1 প্লাস I2 প্লাস এভাবে কি I6 পর্যন্ত। এটা একটু জানা যায় না? ওই সবগুলোকে মিক্স করে নতুন আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে ম্যাশ থিওরি, যেটা তোমাদের বইয়ে নাই। তোমরা চাইলে আমি এখন করাতে পারি। ম্যাশ থিওরি হচ্ছে তোমার বাকিগুলোর সবগুলোর বস। মানে তুমি একটা থিওরির মাধ্যমে সবগুলো আমি করে নিতে পারবা। এখন যে আমরা KVL KCL খাটাই করলাম না, ওইটা তুমি ম্যাশ থিওরির মাধ্যমে করতে পারবা। আরো বেশি বড় লুপও যদি দেয়, মানে 2টা বা 3টা, হ্যাঁ, 3টা দিলেও তুমি ম্যাশ থিওরির মাধ্যমে করতে পারবা। 4টা অবশ্যই দেয় না, সর্বোচ্চ যদি প্রশ্ন কঠিন হয় তাহলে 3টা দিব। ম্যাশ অ্যানালাইসিস। তো ম্যাশ অ্যানালাইসিসের জন্য আমার দেখো তো এখানে কয়টা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে? 3টা না? যেহেতু লুপ 2টা, লুপ কয়টা? 2টা লুপ, তড়িৎ প্রবাহ হইব 3টা। আমি তড়িৎ প্রবাহ 3টা না নিয়ে এই ম্যাশ থিওরির জন্য আমি তড়িৎ প্রবাহ নিব 2টা। প্রত্যেকটা লুপ যতটা লুপ ততটা তড়িৎ প্রবাহ। এই লুপের জন্য একটা তড়িৎ প্রবাহ নিব আর এই লুপের জন্য একটা তড়িৎ প্রবাহ, ঠিক আছে। ধরে নিলাম এটা হচ্ছে IA আর এটা IB। অর্থাৎ এই লুপের জন্য পুরা বর্তনীতে মানে পুরা লুপটাতে হচ্ছে তোমার IA কারেন্ট প্রবাহিত হইতেছে, আর এই লুপের মধ্যেও সেম পুরা বর্তনীতে IB কারেন্ট প্রবাহিত হইতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটাতে সুবিধা কি? 2টা লুপ নিলাম, 2টা কারেন্ট নিলাম, সমীকরণও 2টা হইব, ঠিক আছে। তো 2 সমীকরণ অনেক সহজ না সমাধান করা। এর আগে 3 সমীকরণ আসছে, একটু কঠিন হলো, বা অনেক সময় দেখা যায় ক্যালকুলেটর যদি করতে নিষেধ করে তখন তুমি করতে পারো না। বাট এটা কিন্তু সহজ, বুঝে নাই না? ওইটা তো শেষ, KVL তো শেষ। এখন আমরা আরেকটা অ্যানালাইসিস করতেছি না, ম্যাশ অ্যানালাইসিস। 2টার বাবা বস। তো যতটা লুপ থাকবো ততটা কি নিতে দেবো? তড়িৎ প্রবাহ নিতে দেবো। যেমন এই লুপের জন্য আমরা একটা তড়িৎ প্রবাহ, এই লুপের জন্য নিলাম একটা তড়িৎ প্রবাহ, ঠিক আছে। আচ্ছা, তো এই লুপের জন্য যদি আমরা কাজ করি তখন কি হয় দেখো তো। ধরো IA লুপের জন্য, হ্যাঁ, IA লুপের ক্ষেত্রে তাহলে দেখো তড়িৎ প্রবাহ প্রবেশ করতেছে কোন দিক দিয়া? এই যে লুপটা দেখো এবার ঘুরে আসতেছে এই যে ভিতর দিয়া, নাকি মাইনাস দিয়া না? তাহলে -E1, ঠিক আছে। আচ্ছা, R1 এই তড়িৎ প্রবাহের দিক দিয়ে যাইতেছে,
প্লাস আই এ ইন্টু আর ওয়ান না, এখানে প্রত্যেকটা বর্তনীতে কিন্তু আই এ, হ্যাঁ আমরা চাইলে এখানে আরেকটা দিয়ে দিতে পারি রুট, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা দিয়ে দিলাম মনে করো আর 5। তো দেখো এই তোমার লুপটা এখান দিয়ে প্রবেশ করতেছে, E1 দিয়ে গেল মাইনাস E1, তড়িৎ প্রবাহ যেদিকে লুপ ওই দিকে, এই কারণে এটা প্লাস আই এ ইন্টু আর 1। এখন এই জায়গাতে একটু ঘটনা ঘটবো, দেখো লুপটা তড়িৎ প্রবাহ প্রবেশ করতেছে এদিক দিয়া, লুপও প্রবেশ করতেছে এদিক দিয়া। এখানে এর আগে আমরা কেভিএল খাটানোর সময় কি করছিলাম, এই লুপটা নেওয়ার সময় এটার আমরা স্বতন্ত্র তার সাথে একবার নিয়েছিলাম, আবার এই লুপটা নেওয়ার সময় স্বতন্ত্র তাকে আবার তার সাথে নিয়েছিলাম, দুইবার নিয়েছিলাম, ঠিক না? কিন্তু এখান দিয়ে যখন আমরা প্রবেশ করতেছি তখন কিন্তু যেহেতু আমার তড়িৎ প্রবাহ দুই ভাগে বিভক্ত, 3 ভাগে না, তখন এই রোধ দেওয়া এই দুইটার কম্বিনেশন কোন একটা তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, অর্থাৎ আই এ এবং আইবি এই দুইটার কম্বিনেশন কোন একটা তড়িৎ প্রবাহ এর মধ্যে দিয়া প্রবেশ হইতেছে, ঠিক আছে? তো আই এ যাইতেছে কোন দিক দিয়া, এদিক দিয়া, তড়িৎ প্রবাহ দিক দিয়া যাইতেছে না? তো এই কারণে যেটা আমরা যার জন্য বাইর করতেছি, যে লুপের জন্য বাইর করতেছি সেই তড়িৎ প্রবাহটা লিখবা, আর যে লুপটার তড়িৎ প্রবাহ বের হয়ে যেতেছে, ঠিক আছে? আমরা ঢুকতেছে আই এ, বের হইতেছে কি আইবি, তখন আই এ মাইনাস আইবি পরিমাণ তড়িৎ প্রবাহ এখান দিয়ে প্রবেশ করতেছে, বুঝছো নি? মানে তোমার লুপ হচ্ছে আই এ, এটা এখান দিয়ে প্রবেশ করতেছে না, আমাদের তড়িৎ প্রবাহ এটা আমি এই লুপের জন্য বাইর করতেছি, এই কারণে তার আমি প্রথমে লিখবো। আর অপর যে লুপ তার জন্য যে তড়িৎ প্রবাহ আইবি সেটা কি হইতেছে, আমার বিপরীত দিকে যাইতেছে না, তার আমরা কি করে দেবো মাইনাস আই এ থেকে আইবি, অর্থাৎ এই রূপ দিয়ে তোমার আই এ মাইনাস আইবি পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে, বোঝা গেল? এখানে আই এ তড়িৎ প্রবাহ, এখানেও আই এ তড়িৎ প্রবাহ, কিন্তু এখানে আই এ তড়িৎ প্রবাহিত হইতে পারতেছে না, আই এ যখনই ঢুকতেছে আইবিটা তার বিপরীত দিক দিয়ে কি করতেছে, বাধা দিতেছে। তো আই এ কে কাটায়, আই এ আই বি কে কাটে যতটুকু পর্যন্ত নিতে পারে সেটাই হবে এখানের তড়িৎ প্রবাহ, বোঝা গেল? আই এ এখান দিয়ে কতটুকু কাটাইতে পারবো, আই এ মাইনাস আইবি পরিমাণ, অর্থাৎ মনে করো দুইজন করতেছে, হ্যাঁ একটু কুস্তাকুস্তি করতেছে, একজনের শক্তি মনে করো 10 জুল, আরেকজন হইতেছে মনে করো যে 6 জুল। তো কে কোন দিকে ধাক্কা দিব, মনে করো 10 জুল যার শক্তি সে ধাক্কা দিচ্ছে এদিকে, আর 6 জুল যার শক্তি সে ধাক্কা দিতেছে কোন দিকে, এদিকে। এখন কে কোন দিকে যাবো, বা লাস্ট পরিণতি কার কোন দিকে হইব, 6 জুল পিছিয়ে যাবো না, তার শক্তি কম, 10 জুল কি করবো, তার উপরে চড়া হইব নাকি, কত জুল শক্তিতে চড়া হইব, তারে কাটানোর জন্য এই যে 10 কে কাটানোর জন্য কত লাগতেছে এখানে 6 না, 6 বাদ দিয়ে অবশিষ্ট যে পরিমাণ শক্তি থাকবে ওই শক্তি নিয়ে এসে তার উপরে চড়া হইতে হবে, ঠিক আছে? তার মানে এখানে হইতেছে তোমার 10 মাইনাস 6 পরিমাণ জুল শক্তি অবশিষ্ট যে শক্তিটা থাকবে ওই শক্তিটা তার উপরে সে প্রয়োগ করবে। সেম এরকম তড়িৎ প্রবাহটা এখান দিয়ে যাইতেছে না, আই এটা এখান থেকে যেতেছে, আই বিটা তার বিপরীত দিকে যেতেছে, বাকি তড়িৎ প্রবাহটা কতটুকু প্রবাহিত হইব, বাকিটা প্রবাহিত হইব আই এ মাইনাস আইবি পরিমাণ, অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহিত হইতেছে আই এ মাইনাস আইবি। আর এখানে রোধের নাম কি R3 না, এই যে তড়িৎ প্রবাহ ইন্টু R3। আবার তড়িৎ প্রবাহ যাইতেছে এদিকে, রোধও যাইতেছে মানে লুপও যাইতেছে এদিকে, তাহলে প্লাস আই এ আর 5 বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল টু কি হইব 0। এটা হলো তোমার আই এ লুপের ক্ষেত্রে। তো আই বি লুপের ক্ষেত্রে কি হইব, আই বি লুপ দেখো, এই যে আমরা লুপটা এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে প্রবেশ করতেছে, অর্থাৎ প্লাস দিয়ে প্রবেশ করতেছে, তাহলে আই E2, তারপরে তড়িৎ প্রবাহিত হইতেছে এদিকে, হ্যাঁ আমিও আমার লুপও যাইতেছে এদিকে, অর্থাৎ আই বি R4, এরপরে তড়িৎ প্রবাহিত হইতেছে এদিকে, আমার লুপও যাইতেছে এদিকে, বাট এই দিক দিয়ে আবার কি করতেছে, আই এ ডিস্টার্ব করতেছে না, আইবি যাইতেছে উপরে, আই এ যাইতেছে নিচের দিকে, তখন কি হইতেছে, অবশিষ্ট থাকবে কি আইবি মাইনাস আই এ পরিমাণ। তার ক্ষেত্রে আইবি যাইতেছে উপরে, আই এ যাইতেছে কি নিচে, আই এর যতটুকু তড়িৎ প্রবাহ ওইটা কাটাইয়া বাকি তড়িৎ প্রবাহ নিয়ে সে উপরে উঠতে হবে, ঠিক না? তো বাকিটা কত দূর, আইবি মাইনাস আই এ পরিমাণ। তো আইবি মাইনাস আই এ ইন্টু তার সাথে যে রোধ R3, ঠিক আছে? কোনটা কোনটা এই যে E2 প্লাস না, এই যে দেখো এই দিকটা প্রবেশ করতেছে না, এই যে তোমার ডিরেকশন দেখো এইটা প্রবেশ করতেছে, এরপরে এটা কি R2, সেটাও প্লাস, অর্থাৎ আইবি ইন্টু R2 ইকুয়াল টু 0। এই যে এখান থেকে এবং এখান থেকে দুইটা সমীকরণ আসবো না, এখানে তো অবশ্য R1 R3 R5 এগুলোর মান দেওয়াই থাকবো, তো মান বসিয়ে দিলে তার কোনো ঝামেলা নাই, শুধু আই এ এবং আই বিটা অজানা থাকবো, এখানেও আই এ এবং আই বিটা অজানা থাকবো, তাহলে অজানা রাশি কয়টা হইলো, দুইটা।
আই এ এবং আই বি। তো দুইটা অজানা রাশি বিশিষ্ট দুইটা সমীকরণ হলো, তো দুইটার সমাধান করবা। নর্মাল সমাধান করলে তুমি আই এ এবং আই বি পেয়ে যাবা। বুঝতে পারছো? এটার উপর একটা উদাহরণ যদি আমরা করি, I1 তড়িৎ প্রবাহ, এটাতে I2 তড়িৎ প্রবাহ, এটাতে I3 তড়িৎ প্রবাহ। এই I2 এখান দিয়ে যেতেছে, এখান দিয়া সেম I2 এখান দিয়ে প্রবাহিত হইতেছে, এটাও I2। এখান দিয়ে I3 এবং I2 বের হয়ে কিসে যাবে? এটা কিসে যাবে? এটা I1 এ। কিন্তু দেখো এই তড়িৎ প্রবাহ এবং এই তড়িৎ প্রবাহ একই লাইনে আছে, ঠিক না? শ্রেণীতে আছে না? তো এটা I1 হইলো, এটাও I1। এখন এই যে প্রথম লুপ মানে এই লুপের জন্য আমরা KVL খাটাইলে কি হইব? হ্যাঁ, এই তো ম্যাশ। তো আমরা কি করতেছি, লুপটা কোন দিক দিয়ে ঢুকতেছে? মাইনাস দিয়ে না, -30, ঠিক আছে? এখান দিয়ে কি হইব? 2 × I1, এই যে ভিতর দিয়ে ঢুকতেছে, কিন্তু ডিস্টার্ব করতেছে কে? আই এ এবং আই বি দুইটা একসাথে মিক্স আছে নাকি? তাহলে আমরা কি লিখতে হইব? আই এম, আচ্ছা I1 না, হ্যাঁ আমরা I1 এগুলো পরে দেবো, এটা আই এ দিয়ে দাও, প্লাস আই এখান দিয়ে প্রবেশ করতেছে, আই বি এখান দিয়ে বাইরে হইতেছে, তাহলে আই এ মাইনাস আই বি ইন্টু রোধ হচ্ছে 3 ওহম। তারপরে আবার এখান দিয়ে বাইরে হইতেছে I1, তাহলে I1 না আই এ ইন্টু I1 2 3 এগুলো আমরা অঙ্ক করার পরে, হ্যাঁ করার পরে এখান থেকে আমরা বাইর করবো। ইকুয়াল টু কি? 0। মান কত আসতেছে দেখো তো? 2IA, এখানে হইতেছে তোমার 3IA মাইনাস 3IB প্লাস 4IA ইকুয়াল টু হচ্ছে 30, 2IA 5IA 9IA মাইনাস 3IB ইকুয়াল টু 30। এটা দিলাম আমরা 1 নং সমীকরণ, ঠিক আছে? এটা কি এ লুপের জন্য। আবার সেম যদি আমরা বি লুপের জন্য করি, এই যে বি লুপের জন্য ঢুকতেছে কোন দিক দিয়া? এই যে এখান দিয়ে ঢুকতেছে, তার মানে 20 ভোল্ট প্লাসের, হ্যাঁ। এই যে এখান দিয়া কি, এটা কি আইবি না? আইবি ইন্টু 2, এখান দিয়ে আইবি ঢুকতেছে, আই এ কি হইতেছে? বের হইতেছে, তখন লিখবো কি? আইবি মাইনাস আই এ ইন্টু 3। আবার এখান দিয়ে কি হইতেছে? আইবিটা আবার বের হইতেছে, ঠিক না? প্লাস এই যে দেখো তড়িৎ প্রবাহের দিকে হইতেছে, আইবি এর দিকে যাইতেছে, ঠিক আছে? আইবি ইন্টু 5 ইকুয়াল 0। তাহলে সমীকরণ দাঁড়ায় 2IB প্লাস 3IB মাইনাস 3IA প্লাস 5IB ইকুয়াল টু হচ্ছে -20। মাইনাস 3IA আর বি হইতেছে কটা? 8IB 10IB -20। এটা হইতেছে আমার 2 নং সমীকরণ। এখন ক্যালকুলেটরে তোমরা 1 নং এবং 2 নং সমীকরণ সমাধান করো, আই এ এবং আই বি পাই যাবে, ঠিক আছে? তো আই এ ইকুয়াল টু আসতেছে 2.96 অ্যাম্পিয়ার মাইনাস 1.11। তাহলে আই এ এর মান হচ্ছে তোমার 2.96 অ্যাম্পিয়ার এবং আই বি এর মান হইতেছে -1.11 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো এখন আমরা চাইলে I1 I2 I3 I4 সবগুলো বাইর করতে পারি, ঠিক আছে? যতগুলো আছে দেখো তো, I1 কোন দিকে যেতেছে? এইদিকে না? I1 মানে আই এ না? হ্যাঁ, আই এ তো এটা নাকি? এটা কি বিভক্ত হয়েছে এখন? আই এ মানে I1, তাহলে আই এ ইকুয়াল টু I1। তো I1 যত মানে আই এ যত I1 তত হইব, তো I1 ইকুয়াল টু 2.96 অ্যাম্পিয়ার। এখন দেখো I2 মানে কি? I2 মানে আইবি না? এই যে I2 যাইতেছে, আইবিও যাইতেছে, তার মানে I2 ইকুয়াল টু হচ্ছে আইবি এর সমান। আইবি ইকুয়াল টু কত? -1.11 অ্যাম্পিয়ার। এই যে এখানে মাইনাস আছে মানে কি? মাইনাস মানে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হইতেছে। আমরা যেই দিক নির্দেশনা দিছি ওই দিক নির্দেশনাতে না যায়, তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হইতেছে, ঠিক আছে? আচ্ছা, আর I3টা কি হইব? I3 ইকুয়াল দেখো এই যে I3 আই এ এবং আই বি এর বিয়োগফলের সমান, ঠিক না? আই এ মাইনাস I3টা এদিকে প্রবাহিত হইতেছে, আই এও এদিকে, এই যে আই এ এখানে প্রবাহিত হইতেছে, I3 এদিকে প্রবাহিত হইতেছে, আই বিটা তার বিপরীত দিকে বের হয়ে যাইতেছে, ঠিক না? তো I3 ইকুয়াল টু কি হবে? আই এ মাইনাস আই বি এর সমান। তো আই এ হইতেছে তোমার 2.96 আর আই বি হইতেছে -1.11। কত হয় দেখো তো, কত হয়?
মানে 2.96 প্লাস 1.11 আর কি 4.07 অ্যাম্পিয়ার, অর্থাৎ I3 এর মান হইলো তোমার 4.07 অ্যাম্পিয়ার। তাহলে আমরা পাই গেলাম না I1 ইকুয়াল টু হচ্ছে 2.96 অ্যাম্পিয়ার, I2 মাইনাস 1.1 অ্যাম্পিয়ার। এর মানে কি এটা বিপরীত দিকে প্রবাহিত হবে, আর I3 হচ্ছে 4.07 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হইলো কি, এভাবে তোমার IA এবং IB নির্ণয় করার পরে ওইটা তুমি আলাদা করে নিবা। IA এবং IB থেকে তোমার I1 I2 I3 এভাবে বাড়ি করা সম্ভব। ঠিক আছে, তো তোমরা যদি একটা বাড়ির কাজ দিয়ে করতে পারবে নি, হ্যাঁ এটার উপর নির্ভর করে একটা বাড়ির কাজ দিলাম। I1 I2 I3 I4 I5 I6 পাঁচটা তড়িৎ প্রবাহ বাইর করবো, 6টা তড়িৎ প্রবাহ বাইর করবো। তাহলে এখানে লুপ কয়টা হচ্ছে দেখো তো, এটা একটা লুপ, এটা আরেকটা লুপ, এটা আরেকটা লুপ। ঠিক আছে, 3টা লুপের জন্য সমীকরণ কয়টা হইব, 3টা লুপের জন্য সমীকরণ নেব, সমীকরণ 3টা হইব। আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে করবো। ঠিক আছে, KCL KVL দিয়ে করলে তোমার 6টা সমীকরণ হইব, তো এটা করলে বড় হয়ে যাবে না। এটা ধরে নিবা মনে করো IA, এটা ধরে নিবা IB, আর এটা ধরে নিবা IC, ধরে এরপর তোমার সমীকরণ করার চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, I1 I2 I3 I4 এবং I5 I6 বের করা দেখাবা। পারবা নি, চেষ্টা করবো আর কি যতটুকুই পারো। পরে আসো তোমার শান্ট। শান্ট কি, ঠিক আছে শান্ট। তো শান্ট বোঝার জন্য আমার আগে দুইটা জিনিস জানতে হবে, সেটা হলো তোমার দুইটা তড়িৎ যন্ত্র আর কি, একটা হচ্ছে গ্যালভানোমিটার আর একটা এমিটার। গ্যালভানোমিটারের মাধ্যমে তোমার তড়িৎ প্রবাহের অস্তিত্ব জানা হয়। অস্তিত্ব মানে কি, অর্থাৎ এখান দিয়ে তড়িৎ প্রবাহ কি আছে নাকি নাই, তড়িৎ প্রবাহ কি প্রবাহিত হইতেছে নাকি হইতেছে না। ঠিক আছে, যেমন তোমরা দেখবা বিভিন্ন ধরনের ইলেকট্রিক দোকানে গেলে যে কোনো একটা ইলেকট্রিক ডিভাইসে কি করে, একটা মেশিন নিয়ে দুইটা তার ওই ইলেকট্রিক ডিভাইসের দুই দিকে লাগাই দেয়। ঠিক না, লাগানোর পরে দেখা যাবে ওই মেশিনটাতে তোমার কি হইতেছে, কাটা কি বিক্ষেপ দিতেছে কিনা। মানে কাটা যদি নড়ে চড়ে তাহলে বোঝা যাবো কি ওইটার ভিতরে যে সার্কিট ওইটা ঠিক আছে, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হইতেছে। তার মানে ওই গ্যালভানোমিটারের মাধ্যমে তোমার কি জাস্ট ব্রিজের উপর বলতে না 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 না, তোমরা ইলেকট্রিক দোকানে গেলে দেখবা এরকম একটা মেশিন আছে, মানে এরকম কাটা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে 10 20, নাম্বার দেওয়া থাকে না, কাটা দেওয়া আছে শুধু। ঠিক আছে, তো এটা একদম বরাবর মাঝখানে থাকবো, হ্যাঁ মাঝখানে থাকে। তো তুমি এখানে একটা তার, এখানে একটা তার, তুমি যে ডিভাইসটা নিয়ে দেবা ওই ডিভাইসের দুই তারের সাথে তার সাথে সংযুক্ত করবে। সংযুক্ত করার পর পরে যদি দেখে কি এই কাটাটা এদিকে অথবা এদিকে নাড়া দিছে, তাহলে বুঝে যাবো কি এই ডিভাইসটা ঠিক আছে। আর যদি নড়াচড়া না করে বুঝে যাবো কি ডিভাইসটা নষ্ট। হ্যাঁ, অর্থাৎ এখানে যদি সার্কিটটা ঠিক থাকে তাহলে এই ডিভাইসটা নাড়াচাড়া করবো। এর নাম হচ্ছে গ্যালভানোমিটার। তার মানে গ্যালভানোমিটারের মাধ্যমে কি জানা যায়, তড়িৎ প্রবাহের অস্তিত্ব জানা যায়। তার ভিতরে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে এটা নাড়াচাড়া করবো, আর তড়িৎ প্রবাহিত না হলে নাড়াচাড়া করবে না। ঠিক আছে, আর এই মিটারের মাধ্যমে তোমার তার, হ্যাঁ দুইটা তার থাকে, দুইটা পরিবাহী তার থাকে, ওই দুইটা তার যন্ত্রের সাথে লাগিয়ে দেখে আর কি। আর এমিটার কি করে, এমিটার হইতেছে কোন একটা যন্ত্রের মধ্যে দিয়ে কতটুকু পরিমাণ, হ্যাঁ কতটুকু পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে তার পরিমাপ বোঝায়। হ্যাঁ, তাহলে গ্যালভানোমিটারের কাজ শুধু তড়িৎ প্রবাহ আছে কি নাই এটা জানানো, আর এমিটার হইতেছে তার মধ্যে থাকলেও কতটুকু আছে ওইটা জানানো। বুঝা গেল? আমরা এখন আপাতত একটু গ্যালভানোমিটার নিয়ে কাজ করি। ধরো তুমি একটা মেশিন নিয়ে গেছো দোকানে, কোন একটা মেশিন নিয়ে গেছো, তো দোকানদার কি করলো, ওই মেশিনটা তোমার ডিস্টার্ব দিতেছে করে, তো দোকানদার কি করলো, এই গ্যালভানোমিটারের দুইটা তার তোমার ওই মেশিনের সাথে কি করলো, সংযুক্ত করলো। সংযুক্ত কইরা দেখলো আসলে মেশিনটা ঠিক আছে। এখন কোন একটা পরিবাহীর মধ্যে তো আমরা গ্যালভানোমিটার মধ্যে আমরা কি করি, পরিবাহীর তড়িতের অস্তিত্ব জানতে চাই, ঠিক না? এখন যে বর্তনীর সাথে আমরা এই গ্যালভানোমিটারটা লাগালাম, লাগানোর পরে হইতে পারে এই বর্তনী দিয়ে তোমার প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহিত হইতেছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহিত হইতেছে, আর গ্যালভানোমিটার কিন্তু অত তড়িৎ প্রবাহ নিতে পারবে না। তখন কি করব, তোমার এই তড়িৎ প্রবাহিত তড়িৎটা কি করব, ওই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যখন যাওয়ার সময়, যেহেতু গ্যালভানোমিটারের সহ্য ক্ষমতা কম, অতিরিক্ত তড়িৎ প্রবাহ যদি হয় তার মধ্যে দিয়া, তখন এই গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যেতে পারে। মানে তোমার গ্যালভানোমিটারের মাধ্যমে আমরা এই যন্ত্রের অস্তিত্ব, যন্ত্রের মধ্যে তড়িৎ প্রবাহ আছে কি নাই ওইটার অস্তিত্ব জানতে চাইছি না, ওইটার অস্তিত্ব মাপতে যায় নিজের অস্তিত্বরই ঠিক ঠিকানা নাই, মানে ধ্যান নিজের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এমন একটা অবস্থা। অর্থাৎ যদি তুমি অতিরিক্ত পরিমাণ তড়িৎ প্রবাহ তার মধ্যে প্রবাহিত করো তাহলে সে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বা নষ্ট হয়ে যাবে। তো ওইটা যাতে না হয় তখন কি করে, গ্যালভানোমিটারের সাথে
গ্যালভানোমিটার দুইটা পরিবাহীর সাথে, অর্থাৎ গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে একটা অল্প মানের রোধ, খুবই অল্প মানের রোধ ধরলাম আর, তাকে সমান্তরালে যুক্ত করা হয়। যখন সমান্তরালে যুক্ত করা হয়, এখন তুমি যদি এই বস্তুটা বা এই যন্ত্রটা তড়িৎ প্রবাহ তার সাথে লাগাই দাও, তখন এখান থেকে যে তড়িৎ প্রবাহিত হইতেছে আই, মনে করো আই পরিমাণ তড়িৎ প্রবাহ এখান দিয়ে যাওয়ার পরে এই যে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে না, গ্যালভানোমিটারের সাথে সে কিসে আছে এখন সমান্তরালে। তো সমান্তরালে গেলে আমরা জানি কি তড়িৎ প্রবাহিত মানে বিভক্ত হয়ে যায়, তড়িৎ বিভক্ত হয়ে যায়, তাহলে কিছু পরিমাণ তড়িৎ গ্যালভানোমিটারে যাবে আর কিছু পরিমাণ তড়িৎ ওই এটার মধ্য দিয়ে যাবে, এই রোধের মধ্য দিয়ে যাবে, ঠিক কি না? বুঝতেছো আমার কথা? ধরুন এখান দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে, আই পরিমাণ আই ওয়ান ধরে নিলাম, আই ওয়ান এই গ্যালভানোমিটার দিয়ে আই টু পরিমাণ তড়িৎ প্রবাহিত করবে আর এখানে আই থ্রি পরিমাণ তড়িৎ প্রবাহিত করবে। এখন এই যে ছোট মানের রোধটা তার সাথে সমান্তরালে যুক্ত করলাম না, এই ছোট্ট রোধটাকে বলা হয় শান্ট। বুঝছো নি? এই ছোট্ট রোধটা কি বলা হয়? শান্ট। অর্থাৎ গ্যালভানোমিটার বা যে কোনো তড়িৎ বস্তু তড়িৎ যন্ত্রকে বাঁচানোর জন্য যে ছোট বা কম মানের একটা রোধ তার সাথে সমান্তরালে যুক্ত করা হয়, ওই কম মানের রোধকে বলা হয় শান্ট। এখন প্রশ্ন হতে পারে কেন কম মানের রোধ সমান্তরালে কেন যুক্ত করা হয়? এটা তো বুঝতে পারছো যে তড়িৎটা এখান দিয়ে যখন প্রবাহিত হইতেছে তারা দুই ভাগে বিভক্ত করে দিতেছে, একটা তড়িৎ তার মধ্যে দিয়া আর একটা তড়িৎ তার মধ্যে দিয়া। এখানে যদি আমি তড়িৎ তার মধ্যে দিয়ে যদি না দেই তাহলে সেও আবার কি করতে পারবে না, তড়িৎ প্রবাহের অস্তিত্ব জানতে পারবে না, ঠিক না? তার মধ্যে দিয়ে কিছু পরিমাণ তড়িৎ প্রবাহিত করা প্রয়োজন, আবার তার মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহিত করা প্রয়োজন, কারণ অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে আবার এটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? এখন তার মধ্যে কেন অল্প মানের রোধ দেওয়া হবে? তার মধ্যে অল্প মানের রোধ দেওয়ার কারণ হইতেছে যার মধ্যে রোধ যত বেশি তড়িৎ প্রবাহিত হয় তত কম না। এখানে যদি রোধ বেশি দেয় তড়িৎ কি হইব? প্রবাহিত কম হইব। তো এখানে যদি মনে করো আমি 100 এম্পিয়ার, কথার কথা আর কি, আমি 100 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলাম, এখানে যদি রোধটা বেশি হয়, বেশি হওয়ার কারণে এখানে 20 এম্পিয়ার আর এখান দিয়ে তোমার 80 এম্পিয়ার প্রবাহিত হয়ে গেল, তো সে তো আবার আগের মতো বেশি তো প্রবাহিত করতেছে, ঠিক না? বেশি প্রবাহিত করলে এখনো তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই কারণে তার মধ্যে রোদের পরিমাণটা কমাই দিই, আর রোদের পরিমাণ যখন কম হয় তখন তড়িৎ প্রবাহিত কি হয়? বেশি হয়। তো অতিরিক্ত বেশি তড়িৎ প্রবাহটা তোমার এখান দিয়ে হয়ে যাক, কোনো সমস্যা নাই, আর একটু অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ তার মধ্যে দিয়ে প্রবাহিত হবে এবং তার মধ্যে অর্থাৎ এই মেশিনটা তার মধ্যে তড়িৎ প্রবাহ আছে কি না ওইটার অস্তিত্ব সে জানান দিয়ে দেবে, ঠিক আছে? তো এই কারণে তোমার একটা যন্ত্রের সাথে কোন একটা অল্প মানের রোধ যদি সমান্তরালে যুক্ত করা হয় তখন ওই অল্প মানের রোধকে বলা হয় কি? শান্ট, ঠিক আছে? এটা শান্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো এখানে যদি শান্ট না থাকতো তাহলে কি হতো? অল্প মানের তড়িৎ প্রবাহিত হলে তো কোনো সমস্যা নাই, কিন্তু বেশি মানের তড়িৎ প্রবাহিত হলেই সে ব্রাস্ট হয়ে যেত, ঠিক না? তো আমার গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে, তো লাভ কি আর? তো এখানে শান্ট অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধরো এটা দিলাম আমি এ বিন্দু আর এটা দিলাম বি বিন্দু, এখানে একটা রূপ দিলাম, তার ধরে নিলাম আমরা এস, ওই যে শান্ট আর কি, শান্টের রূপ ধরে নিলাম কি? এস। আর এই গ্যালভানোমিটার রূপ ধরে নিলাম আমরা জি। এটা হচ্ছে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের সাথে সে কিসে আছে? সমান্তরালে আছে, ঠিক আছে? তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হইব মনে করো যে আই জি পরিমাণ, আর তার মধ্যে দিয়ে ধরে নিলাম আমরা আই এস পরিমাণ। হ্যাঁ, এখন আমাদের যদি আই জি অথবা আই এস নির্ণয় করতে হয় তাহলে আমরা কীভাবে বের করবো? সমান্তরালে গেলে কি হয়? তড়িৎ প্রবাহ বিভক্ত হয়। তাহলে এখান দিয়ে যদি তোমার আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একটা হচ্ছে আই জি এবং আরেকটা আই এস, দুই ভাগে বিভক্ত হয়ে গেল যেহেতু সমান্তরালে গেছে। তো সমান্তরালে বিভক্ত হলে আমরা সূত্র জানি না একটা, বিভক্তিকরণের সূত্র কি? তড়িৎ প্রবাহ বিভক্ত হলে যেমন I ওয়ান ইকুয়াল টু আর পি বাই আর ওয়ান ইন্টু আই টোটাল, মানে দেওয়া। আমরা যদি আই ওয়ান নির্ণয় করতে চাই, যে বিন্দু তড়িৎ প্রবাহ নির্ণয় করতে চাই, এই বিন্দুর রোধ নিচে টোটালটার তোমার কি কয় এটারে সমান্তরালে যে তোমার তুলো রোধ হয় আর কি, আরপি উপরে আরপি এবং আই টোটাল, মানে টোটাল তড়িৎ প্রবাহটা এখানে দিতে হয়, ঠিক না? এই সূত্রটা হচ্ছে আমরা আগে শিখছি। এখন আমরা যদি আই জি নির্ণয় করতে চাই তাহলে আমরা কি লিখবো এখানে? আই জি ইকুয়াল নিচে হইতেছে কি? এটা রোধের মান কত? জি না? কি এস? জি। তো এটা আমি আই জি নির্ণয় করতে চাইতেছি, তাহলে আই জি এর রোধ কত? বড় হাতের জি। এখন আরপিটা কত? আরপি হইতেছে, আরপিটা আমরা একটু নির্ণয় করি। আরপি আচ্ছা 1 বাই, আমরা কি করছিলাম? আরপি ইকুয়াল টু আর ওয়ান ইনভার্স আর টু ইনভার্স হোল ইনভার্স না? আর ওয়ান ইনভার্স প্লাস আর টু
ইনভার্স হোল ইনভার্স। তো এখানে আর ওয়ানটা কত জি, তাহলে জি ইনভার্স প্লাস এস ইনভার্স হোল ইনভার্স, তাহলে কত হইতেছে দেখো তো, জি এস বাই জি প্লাস এস ইনভার্স। এটা তো আমরা উল্টাই দিই, উল্টাই দিলে হইব জি এস বাই জি প্লাস এস। এটা হইতেছে তোমার আর, এখানে বসে তো আর পি এর মান, তাহলে উপরে হইলো জি এস, নিচে হইলো জি প্লাস এস ইন্টু হইলো আই। উল্টাইলে কি হয়, জি এস জি প্লাস এস ইন্টু ওয়ান বাই জি ইন্টু আই। জি জি কাটা দাও, তাহলে বাকি থাকতেছে কি, অর্থাৎ আই জি ইকুয়াল টু দাঁড়াইতেছে তোমার এস বাই জি প্লাস এস ইন্টু আই। এটা হইতেছে তোমার গ্যালভানোমিটার দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে তার মান বের করার সূত্র। ঠিক আছে, এখন আমি যদি বলি শান্ট দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে তার মান বের করো, তখন কি হবে, আই এস ইকুয়াল টু উপর শুধু এস এর জায়গাতে জি হয়ে যাবে, বাকি সব কিছু সেম। বুঝছো নি, এগুলো তোমার গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহ এবং শান্টের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের করার সূত্র।